হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা এই চ্যানেলে প্রথম ভিজিট করছো বা অলরেডি চ্যানেলে রয়েছো তারা তো জানো এই চ্যানেলে কিন্তু হিস্ট্রির উপর ডেসক্রিপটিভ ক্লাস করানো হয়। আমাদের সামনে যেটা এক্সাম রয়েছে সেটা হচ্ছে কি পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসেস। তো সেখানে যেরকম সিলেবাস দিয়েছি সেই সিলেবাস ভিত্তিক তো কাজ হচ্ছেই, তার পাশাপাশি কিন্তু অন্যান্য এক্সাম অর্থাৎ যদি ধরো সিটেট বা রাজ্য টেটের আপার প্রাইমারির কথা বলো, এছাড়া এসএসসির এসএলএসটির বলো, সেই সমস্ত কিছু সাবজেক্ট যে সিলেবাস রয়েছে সেটাকে কম্বাইন করেই কিন্তু এখানে ডেসক্রিপটিভ ভিডিও চলছে। তো যারা ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এর পাশাপাশি এটাও বলবো, যারা সিটেট বা রাজ্য টেটের জন্য প্রাইমারি বা আবার প্রাইমারি যার জন্যই প্রিপারেশন করো না কেন, তার জন্য কিন্তু আলাদাভাবে প্রিপারেশন অলরেডি আমার যে মেন চ্যানেল তার লিঙ্ক ডেসক্রিপশানে আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেখানে অলরেডি ডেসক্রিপটিভ সমস্ত ক্লাস করানো আছে এবং 2025-এর এক্সামগুলোকে টার্গেট করে আবার নতুন করে জানুয়ারির শেষ থেকে ব্যাচ শুরু হচ্ছে। তো যারা সেখানকে সেই সমস্ত ইনফরমেশন পেতে চাও তার জন্য কিন্তু তারা সেই চ্যানেলকেও সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের ভিডিও টপিক যেটা রয়েছে সেটা শুরু করা যাক। তো আমরা যেটা জানি যে ইংরেজরা কিন্তু ভারতবর্ষে যে শিক্ষার বিকাশ ঘটাতে বা আমাদের আধুনিকতার সঙ্গে পরিচয় করাতে এসেছিল তা কিন্তু নয়। তারা এখানে এসেছিল কিন্তু মূলত বাণিজ্য করতে। বাণিজ্য করতে এসে এর আগের যে চ্যাপ্টারগুলো যখন আমরা দেখেছি তখন আমরা কী করেছি, সেখানে আমরা দেখেছি যে বাণিজ্যিক যে গুলো রয়েছে, বাণিজ্য করতে এসে তারা কিন্তু কী করলো, একটা সময় দেখলো যে এখানকার যে রাজনৈতিক অস্থিরতা রয়েছে সেই অস্থিরতাগুলোর সুযোগ নিয়ে তারা এখানে কিন্তু রাজনৈতিক ক্ষমতা দখল করে। এক্ষেত্রে কয়েকটা কথা বলে রাখি যে এই যে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি সেটা কিন্তু শুরু হচ্ছে 1707 থেকে, অর্থাৎ ঠিক মুঘল সাম্রাজ্যের পতনের পর থেকেই হচ্ছে। তো এখানে এই চ্যানেলে যেখানে রয়েছে সেখানে কিন্তু একদম প্রথম থেকে সেটা নেই। আমার যে মেন চ্যানেল রয়েছে সেখানে কিন্তু যে আধুনিক যুগ যেটা আছে সেটা একদম প্রথম থেকে কিছু ভিডিও রয়েছে এবং তারপর থেকে কিন্তু আমি এই চ্যানেলে ডেসক্রিপটিভ পড়াচ্ছি। তো যারা এর আগের ভিডিওগুলো নিতে চাও তার জন্য কিন্তু ওই চ্যানেলে যাও এবং ওই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে ওখান থেকে দেখো, এবং বাদবাকিগুলো কিন্তু এবার পরপর কিন্তু এখানে হবে। সেটা কিন্তু আমি ওখানেও বলে দিয়েছি, আবার আমি এখানেও রিপিট করলাম। তো সেই হিসেবে কি হচ্ছে, তারা একে একে রাজনৈতিক ক্ষমতা দখল করে এবং রাজনৈতিক ক্ষমতা দখল করা, যখন ক্ষমতা দখল করা হয়ে গেল তারা অর্থাৎ বণিক সেজে সে রাজায় পরিণত হলো, তখন কিন্তু তারা এই যে রাজ্য শুধু তো রাজা হলে হবে না বা ক্ষমতা দখল করলে হবে না, সেটাকে কিন্তু ভালোভাবে পরিচালনাও করতে হবে। সেই পরিচালনা করার ক্ষেত্রে একটা খুব বড় বাধা হয়ে দাঁড়ালো কি, কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ। ভারতীয়রা তাদের ভাষা বোঝে না এবং তারা ভারতীয়দের ভাষা বোঝে না। কতদিন আর সব ক্ষেত্রে তারা ইন্টারপ্রিটার, অর্থাৎ তারা একে অপরের কেন একজন ব্যক্তি বিশেষকে কাজে লাগিয়ে এরকম করা হবে, তাহলে সেই সুবাদে তারা কিন্তু এক ধরনের এরকম একটা শিক্ষিত শ্রেণী চাইলো যারা ভারতীয়দের এবং তাদের মধ্যে ভালোভাবে কমিউনিকেশান অর্থাৎ যোগাযোগ স্থাপন করতে পারে এবং ব্রিটিশরা তাদের রাজত্ব আরও দৃঢ় ভিত্তির ওপরে স্থাপন করতে পারবে বলা যায়। তো সেই উদ্দেশ্যেই কিন্তু তারা ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটিয়েছিল এবং সেই উদ্দেশ্যের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সময় তারা বিভিন্ন জিনিস করেছিল, যেমন ধরো বিভিন্ন আইন এনেছিল, শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সংস্কার করেছিল, অনেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব স্থাপন হয়েছিল এবং সেগুলো কী কী সেগুলো কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব। তো ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো, এখানে কিন্তু প্রচুর ইনফরমেশান আছে, আর এখান থেকে যেগুলো আজকের ইনফরমেশানগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব সেখান থেকে কিন্তু বিভিন্ন এক্সামে প্রচুর কোয়েশ্চেন আসে। তাহলে কি হচ্ছে, তারা এই যে নতুন যে সাংস্কৃতিক দিক থেকে যে একটা সংস্কার নিয়ে এলো বা ভারতের যে পাশ্চাত্য শিক্ষা বিস্তার করতে চাইলো, এর ফলে কী হলো, ভারতীয় ধর্ম সমাজ সভ্যতা সংস্কৃতি সমস্ত দিকেই কিন্তু একটা নতুন পরিবর্তন এলো। এমনকি আর্ট অ্যান্ড আর্কিটেকচার পেন্টিং সব দিক থেকেই কিন্তু একটা নতুন জগৎ সৃষ্টি হলো বা নতুন একটা যুগ সৃষ্টি হলো, এটা বলা যায়। তো এক্ষেত্রে কী কী জিনিস দেখায় বা এটা হওয়ার পেছনের প্রেক্ষাপট কী ছিল, বেশ তো ভালোই চলছিল। হঠাৎ করে ভারতীয়রাই বা কেন ব্রিটিশরা পাশ্চাত্য শিক্ষার বিস্তার করলো আর ভারতীয়রা তারা সেটা মেনেও নিল, কেন নিল? এর পিছনেও কিছু কারণ আছে। তখন যে প্রচলিত তৎকালীন কিন্তু ভারতবর্ষে যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা ছিল সেটা কিন্তু অর্থাৎ হিন্দু মুসলিম উভয়ই কিন্তু তাদের নিজস্ব একটা আলাদা শিক্ষাক্ষেত্র ছিল। যেমন ধরো পাঠশালা, টোল, মক্তব, মাদ্রাসা ইত্যাদিতে আরবি ফার্সি ও সংস্কৃতির মাধ্যমেই কিন্তু শিক্ষাদান করা হতো।
পাঠশালা ও মক্তবের শিক্ষা সাধারণ কিছু প্রাথমিক জ্ঞান ও ধর্মীয় উপাখ্যান বা ধর্মীয় শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তার দ্বারা কিন্তু যে যে অন্যান্য বিষয়াদি অর্থাৎ অর্থনীতি, রাজনীতি, ভূগোল, ইতিহাস এই সমস্ত কিছু যে জ্ঞান সেটা কিন্তু আহরণ করা যাচ্ছিল না। তো তৎকালীন একজন উইলিয়াম অ্যাডাম একটি প্রতিবেদন প্রকাশ করেন। সেখানে তার প্রতিবেদন অনুযায়ী ১৮৩৫ খ্রিস্টাব্দে বাংলাতেই প্রায় ১,০০,০০০ পাঠশালার অস্তিত্বের কথা তিনি বলেছিলেন। এছাড়াও টোল ও মাদ্রাসার ছিল উচ্চশিক্ষা কেন্দ্র এবং সেখানে সংস্কৃত অর্থাৎ টোলে সংস্কৃত এবং মাদ্রাসায় আরবি ফার্সির মাধ্যমে স্বাস্থ্যচর্চা করা হতো। নবদ্বীপ, মিথিলা, বারাণসী, বিক্রমপুর প্রভৃতি স্থানে টোলগুলি ছিল কিন্তু খুব উল্লেখযোগ্য। এছাড়া পাটনা, মুর্শিদাবাদ, দিল্লি, লাহোর প্রভৃতি স্থানের মাদ্রাসাগুলি ছিল কিন্তু উল্লেখযোগ্য। এছাড়াও উইলিয়াম অ্যাডামের প্রতিবেদন থেকে জানা যায় যে বাংলা প্রদেশে ১৮০০ টোল ছিল। এছাড়াও অর্থাৎ শিক্ষার অবস্থা যেটা ছিল সেটা হচ্ছে ভাষা এবং ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ ছিল। অন্যান্য যে ধরো বিজ্ঞান, গণিত, দর্শন যেটা প্রাচীন ভারতে শিক্ষার যতটা উন্নত ছিল, মধ্যযুগ হয়ে আধুনিক যুগ প্রবেশ পর্যন্ত সেই শিক্ষার পরিধি কিন্তু একেবারেই ছোট হয়ে গেছিলো এবং সেই সুযোগে কিন্তু পাশ্চাত্য শিক্ষার বিস্তারের একটা সুযোগ ব্রিটিশদের পক্ষে, অর্থাৎ তারা পাশ্চাত্য শিক্ষা প্রসারের একটা সুযোগ খুঁজছিলেন। এই শিক্ষাক্ষেত্রে এই যে গ্যাপটা তৈরি হয়েছিল সেই গ্যাপটাকেই তারা কাজে লাগিয়েছিল। নেক্সট ছিল সরকারি মনোভাব। ইংরেজ শাসনের সূচনার দিকে যেটা আগেই বললাম যে তারা ভারতের শিক্ষা বিস্তারে খুব একটা যে পক্ষপাতী ছিল তা নয়। শাসক পক্ষ কখনোই চায় না যে সাধারণ জনগণ খুব বেশি শিক্ষিত হোক। কারণ মানুষের মধ্যে যত জ্ঞানের বিকাশ ঘটবে সে সহজেই কোনো জিনিস মেনে নিতে চাইবে না। তাহলে ইংরেজদের যে কুনীতি, অনীতিমূলক যে কাজগুলো ছিল সেগুলো ভারতীয়রা কখনোই মেনে নেবে না। তাহলে তারা তাদের শিক্ষা বিস্তারে কখনোই রাজি ছিল না। কিন্তু পরবর্তীকালে যখন তারা এটা দেখতে পায় যে ভারতবর্ষের তাদের শাসন দৃঢ়ভিত্তির ওপরে টিকিয়ে রাখার জন্য কিছু এমন শ্রেণীর দরকার যারা ভারতীয় এবং তাদের মধ্যে যোগাযোগ স্থাপনের অর্থাৎ কমিউনিকেশনের মাধ্যম হিসেবে কাজ করবে, সেই উদ্দেশ্যে কিছু অল্প শিক্ষিত ভারতীয়দের তাদের প্রয়োজন ছিল এবং সেই উদ্দেশ্যেই কিন্তু তারা ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগী হয়েছিল। এক্ষেত্রে ওয়ারেন হেস্টিংসের চেষ্টায় কলকাতা মাদ্রাসা ১৭৮১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। স্যার উইলিয়াম জোন্সের চেষ্টায় ১৭৮৪ খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়া জোনাথন ডানকানের চেষ্টায় বারাণসীতে ১৭৯২ খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ স্থাপিত হয়। এক্ষেত্রে বলে রাখি, এটা বারাণসী সংস্কৃত কলেজ বলা হচ্ছে, কলকাতা সংস্কৃত কলেজ নয়। এটা করেছিলেন জোনাথন ডানকান এবং এটা হয়েছিল ১৭৯২ খ্রিস্টাব্দে। কোয়েশ্চেন কিন্তু খুব কনফিউজিং এরকম বিভিন্ন এক্সামে এসে থাকে এরকম ধরনের কোয়েশ্চেন। আর এটা যেহেতু সাবজেক্টের পরীক্ষা হবে, সে এসএলএসটির ক্ষেত্রে বলো বা বিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস বলো বা সিটেটে যেহেতু এটা আপার প্রাইমারি লেভেল হবে বা ওয়েস্ট বেঙ্গল টেটে বলো, সেখানে কিন্তু কোয়েশ্চেন একটু কিন্তু এরকম ঘুরিয়ে ফিরিয়ে আসবে। সেখানে সংস্কৃত কলেজ আর বারাণসী সংস্কৃত কলেজ দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। তো সেই হিসেবে এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে কি, এছাড়াও আরও কিছু কিছু জিনিস যেমন ধরো ছিল, সেটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা একটা যে সুসংবদ্ধ যে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ একটা অর্গানাইজ যে শিক্ষা ব্যবস্থা, সেটা প্রবর্তনের দাবি কিন্তু এই সময় দেখা গিয়েছিল। এটা করেছিলেন কে? চার্লস গ্রান্ট নামে তৎকালীন একজন কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। তিনি প্রথম কিন্তু ভারতবর্ষে একটি সুসংবদ্ধ শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের দাবি জানান এবং ১৭৯২ খ্রিস্টাব্দে তার লেখা একটি বইয়ে তিনি ভারতীয় সমাজ, ধর্ম ও চরিত্রের তীব্র নিন্দা করে বলেন যে ইংরেজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষা বিস্তৃত হলে কিন্তু ভারতীয়দের যে সমাজ এবং অধঃপতিত, যেটা একদম নীতি বিরোধী হিসেবে কাজ করছে, যেখানে শিক্ষার আলো দূর দূরান্ত পর্যন্ত নেই, তবেই কিন্তু তার থেকে উন্নতি সম্ভব হবে। যদিও তার কথায় ব্রিটিশ কোম্পানি সেরকমভাবে কোনো গুরুত্ব দেয়নি, কিন্তু খুব বেশি দিন তার এই প্রস্তাবে তারা যে উপেক্ষাও করতে পারেনি, কারণ তারা এটা যখনই রিয়েলাইজ করেছিল যে ইংরেজ রাজত্ব সুপ্রতিষ্ঠিত করতে গেলে বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ বিচার, পুলিশ ব্যবস্থা, এগুলো আগে আমরা বিভিন্ন ক্লাস করেছি, তো সেখানে আইন, আদালত, থানা সবই প্রতিষ্ঠিত হলো। তাহলে সেখানে যদি কাজ করতে হয় তাহলে কিছু কিছু শিক্ষিত ভারতীয়দের প্রয়োজন হবে। তাহলে সেক্ষেত্রে তাদের কিন্তু আস্তে আস্তে হলেও এবং অল্প বিস্তর, অর্থাৎ যতটা শিক্ষিত করলে ইংরেজদের কাজে লাগবে অথচ ভারতীয়দের উন্নতি হবে না, সেই
তাগিদে হলেও ভারতে তারা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য উদ্যোগী হয় এবং সেই সুযোগেই কয়েকজন বিদেশি কলকাতায় ইংরেজি শিক্ষার বিভিন্ন স্কুল খোলেন, যেমন তার মধ্যে সারবর্ণ, মার্টেল বাউল, আটন পিট্রাস পরিচালিত বিদ্যালয়গুলো কিন্তু তৎকালীন সময় খুব উল্লেখযোগ্য ছিল। এবং ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল। প্রধানত তারা খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যেই ভারতের বিভিন্ন অঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। যেমন ধরো 1800 খ্রিস্টাব্দে মার্শম্যান, ওয়ার্ড ও উইলিয়াম কেরি শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন। এরা শ্রীরামপুর ত্রয়ী নামে, সাধারণত ত্রয়ী বা ইংলিশে শ্রীরামপুর ট্রায়ো নামে পরিচিত ছিলেন। শ্রীরামপুরে মিশনারিদের উদ্যোগে সর্বপ্রথম বাংলায় এবং তার পরপর 26টি ভারতীয় ভাষায় বাইবেলের অনুবাদ প্রকাশিত হয়েছিল। ভারতের প্রথম মুদ্রণ যন্ত্রের অর্থাৎ যে পাবলিশ করার যে মেশিন, ছাপাখানা আর কি বলা যায়, তার প্রবর্তন, প্রথম বাংলা সংবাদপত্র প্রকাশ, বাংলা ও তামিল ভাষায় ব্যাকরণ রচনার গৌরবের অধিকারী কিন্তু এরাই ছিলেন। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন, চার্চ, মিশনারি সোসাইটি ও লন্ডন মিশনারি সোসাইটির উদ্যোগে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, যেমন ধরো চুঁচুড়া, বর্ধমান, বহরমপুর, কালনা, মালদা এবং দক্ষিণ ভারতে বহু বিদ্যালয় কিন্তু সেই সময় প্রতিষ্ঠিত হয়েছিল। 1818 খ্রিস্টাব্দে ব্যাপটিস্ট মিশন শ্রীরামপুরে কিন্তু একটি কলেজও প্রতিষ্ঠা করেছিল। এরপরে আস্তে আস্তে কিন্তু মানে ভারতের প্রায় সব জায়গাতেই কিন্তু, বিশেষ করে বাংলায় এবং আস্তে আস্তে বাংলা থেকে ভারতের অন্যান্য অঞ্চলেও কিন্তু এই যে পাশ্চাত্য শিক্ষা ছড়িয়ে পড়ে এবং সেক্ষেত্রে ব্রিটিশরা কীরকমভাবে উদ্যোগ নিয়েছিল সেগুলো এবার আমরা দেখব। এর মধ্যে প্রথম তো আমরা যেটা দেখলাম 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন, সেটা হয়। তারপরে 1800, এরপরেই যেটা হলো সেটা হচ্ছে 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় তার উদ্যোগে অ্যাংলো হিন্দু স্কুল নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এরপর 1817 খ্রিস্টাব্দের 20শে জানুয়ারি রামমোহন রায় এবং ডেভিড হেয়ারের চেষ্টায় হিন্দু কলেজ অর্থাৎ স্থাপন করেন এবং যেটা 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটাই পরবর্তীকালে অর্থাৎ 1855 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ নামে আবার নতুন করে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ হিন্দু কলেজের নাম এই কোয়েশ্চেনটা এরমভাবে আসে যে যদি আসে হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, তাহলে হবে 1817 খ্রিস্টাব্দ। যদি আসে হিন্দু কলেজের নাম পরিবর্তন করে প্রেসিডেন্সি কলেজ কবে হয়, তাহলে কিন্তু হবে 1855 খ্রিস্টাব্দ। এরপরে 1818 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার কলকাতায় আরেকটি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন, যেটা হেয়ার স্কুল নামে পরিচিত। এরপর 1817 খ্রিস্টাব্দে কলকাতা স্কুল বুক সোসাইটি এবং 1818 খ্রিস্টাব্দে কলকাতা স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এরপরে 1830 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফ জেনারেল অ্যাসেম্বলিজ অফ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন এবং এরই নাম পরবর্তীকালে স্কটিশ চার্চ কলেজ হয়, যেটা এখনও তার বর্তমান নাম রয়েছে। তাহলে এটা কিন্তু এরমভাবে আসতে পারে যে ঘুরিয়ে কোশ্চেনটা আসতে পারে যে স্কটিশ চার্চ কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, তাহলে হবে 1830 খ্রিস্টাব্দে। যদি হয় কে স্থাপন করেন, আলেকজান্ডার ডাফ। যদি এরকমভাবে আসে যে স্কটিশ চার্চ কলেজের প্রাক্তন নাম কি, তাহলে হবে জেনারেল অ্যাসেম্বলিজ অফ ইনস্টিটিউশন। এরপরে 1813 খ্রিস্টাব্দে সনদ আইন যে পাশ হয়, সেখানে কিন্তু যে কি বলা হয় যে ব্রিটিশ কোম্পানি নেক্সট 20 ইয়ার্সের জন্য কিন্তু ভারতের শাসন অধিকার পায় এবং সেখানে একটা আইন বা একটা আর্টিকেল এরকম ইনক্লুড করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে ভারতীয় জনশিক্ষার জন্য কোম্পানি প্রতি বছর অন্তত 1 লক্ষ টাকা ব্যয় করবে এবং এই উদ্দেশ্যে 1823 খ্রিস্টাব্দে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি গঠিত হয়েছিল। এই কমিটির সদস্যগণের সিদ্ধান্তের বিরুদ্ধে রামমোহন রায় তৎকালীন গভর্নর জেনারেল লর্ড আমহার্স্টকে একটি চিঠি লিখেছিলেন এবং তিনি এই সংস্কৃত শিক্ষার অসারতা প্রমাণ করে আধুনিক বৈজ্ঞানিক এবং ইংরেজি শিক্ষা প্রবর্তনের দাবি জানান এবং রামমোহন রায় এই যে চিঠিটি ছিল সেটি কিন্তু ভারতীয় নবজাগরণের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা ছিল এবং ভারতে পাশ্চাত্য শিক্ষা বা আধুনিক শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ অবদান। এবং তার উপরে যখন আমরা পরে পড়ব বাংলা পাশ্চাত্য শিক্ষা বিস্তার, সেটা আলাদাভাবে দেখব। এটা শুধুমাত্র মানে পুরো অল ওভার ইন্ডিয়ায় যেটা কী হয়েছিল সেগুলো কিন্তু আমরা দেখব। এরপরে ঘোষণা কী হয়েছিল 1835 খ্রিস্টাব্দে, যেটাকে মেকলে মিনিট বলা হয়, সেখানে কি বলা হয়েছিল
লর্ড উইলিয়াম বেন্টিকের শাসনকালে সরকারি শিক্ষানীতিতে যেটা একটা কি বলবো পরিবর্তন এসেছিল বলা যায়। টমাস ব্যাবিংটন মেকলে একজন বিখ্যাত তৎকালীন পণ্ডিত ছিলেন, তার সচিব হয়ে অর্থাৎ উইলিয়াম বেন্টিকের সচিব হয়ে তিনি ভারতে আসেন এবং তিনি কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি নিযুক্ত হন। এই সময় কমিটি প্রাচ্য রীতি এবং পাশ্চাত্য রীতিতে শিক্ষাদান সম্পর্ক দুটি দলে এই সময় বিভক্ত হয়ে যান। মেকলে ছিলেন পাশ্চাত্য রীতিতে শিক্ষাদানের পক্ষপাতী। অন্যদিকে প্রাচ্যবিদ্যার যারা সমর্থক ছিলেন তার মধ্যে ছিলেন এইচ.টি. প্রিন্সেপ অন্যতম। 1835 খ্রিস্টাব্দে 7ই মার্চ লর্ড বেন্টিং ইংরেজি শিক্ষাকে সরকারি নীতিরূপে ঘোষণা করেন এবং এই বছরই কলকাতায় মেডিকেল কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ এবং মুম্বাইয়ে এলফিনস্টন ইনস্টিটিউশন স্থাপিত হয়। 1835 খ্রিস্টাব্দের পর ইংরেজি শিক্ষা প্রসারে সরকার যেসব ব্যবস্থা গ্রহণ করেন তার মধ্যে আর সেরকমভাবে কোনো শৃঙ্খলা ছিল না। এরপরে 1842 খ্রিস্টাব্দে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন পুনর্গঠন করা হয় এবং সেটা কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়েছিল। এই সংস্থার উদ্যোগে 1855 খ্রিস্টাব্দে 151টি ইংরেজি বিদ্যালয়, 13,000-এরও বেশি ছাত্রের জন্য ইংরেজির ব্যবস্থা করা হয়। এছাড়া 1844 খ্রিস্টাব্দে বড়লাট হার্ডিং ঘোষণা করেন যে সরকারি চাকরিতে ইংরেজি ভাষা জ্ঞানকে অর্থাৎ যারা ইংরেজি ভাষায় শিক্ষিত হবে তারা অগ্রাধিকার পাবে। এর ফলে মধ্যবিত্ত বাঙালি সমাজে ইংরেজি শিক্ষার প্রতি প্রবল আগ্রহ দেয়, কারণ যেহেতু এটা রুজি রোজগারের ব্যবস্থা হচ্ছে যেখানে কিন্তু সেটা খুবই জরুরি। যেমন ধরো আমরা যে টিচিং এক্সাম দিচ্ছি সেই টিচিং এক্সামে অনেক জায়গাতে বিশেষ করে সিটের, রাজ্য টেটের ক্ষেত্রে কোথাও ডিএলএড, কোথাও বিএড এগুলো ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে। তাহলে এক্সাম দিতে গেলে যেহেতু এই ডিগ্রিগুলো ম্যান্ডেটারি, আমরা কিন্তু এই ডিগ্রিগুলো নেওয়ার জন্য কিন্তু সবসময় প্রিপারেশন নিয়ে থাকি। ঠিক একইভাবে ব্রিটিশরাও কী করেছিল, একই সময় ছিল যে ইংরেজি যারা জানবে তারা কর্মক্ষেত্রে বেশি অগ্রাধিকার পাবে। এরপর 1854 খ্রিস্টাব্দের 19 জুলাই বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি নির্দেশনামা বা যেটাকে উডস ডিসপ্যাচ বলা হয় সেটি প্রকাশ করেন এবং এই নির্দেশনামার উপর ভিত্তি করেই মূলত আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। এই নির্দেশনামায় কী বলা হয়েছিল, শিক্ষা ব্যবস্থাকে 5টি শ্রেণীতে বিভক্ত করা হয়, যেমন প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল, কলেজ প্রতিষ্ঠা, একটি শিক্ষা বিভাগ এবং 3টি বিশ্ববিদ্যালয়। এই জন্য ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশনের পদ সৃষ্টি করা হয়। নারী শিক্ষা সাধারণ শিক্ষার মাধ্যমে হিসেবে মাতৃভাষাকে বেছে নেওয়া হয় এবং মেধা ওপরে বৃত্তিদানের ব্যবস্থা করা হয়। এই সিদ্ধান্তের ফলে লর্ড ডালহাউসি প্রত্যেক প্রদেশে একটি করে জনশিক্ষা দপ্তর স্থাপন করেন এবং 1857 খ্রিস্টাব্দে এর অনুযায়ী বা এই নির্দেশনামা অনুযায়ী কলকাতা, মুম্বাই এবং মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় স্থাপন হয়। খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এখান থেকে আসে যে বিশ্ববিদ্যালয় প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, বা এরমভাবে আসে যে কোথায় প্রতিষ্ঠিত হয়নি। কলকাতা, মুম্বাই, মাদ্রাজে হয়েছিল, দিল্লিতে হয়নি। অপশানে দিল্লি আসে, দিল্লি ইউনিভার্সিটি পরে হয়েছিল। এবং কবে হয়েছিল? 1857 খ্রিস্টাব্দে। এবং 1857 খ্রিস্টাব্দে আর একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছিল কি, সিপাহী বিদ্রোহ। তাহলে যে বছর সিপাহী বিদ্রোহ হয়েছিল সেই বছরেই কিন্তু 3টে বিশ্ববিদ্যালয়ও স্থাপন হয়েছিল। এরপরে 1882 খ্রিস্টাব্দে লাহোর এবং এলাহাবাদে বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল। স্যার জেমস উইলিয়াম কোলভিল ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন, তাহলে হবে স্যার জেমস উইলিয়াম কোলভিল। এর ফলাফল কী ছিল? দেশীয় শিক্ষার অবনতি হয়েছিল, অর্থাৎ ইংরেজি একে তো দেশীয় শিক্ষা ধুঁকছিল, এটা আসার পর পাশ্চাত্য শিক্ষা হওয়ার পরে যেটুকুনি টিকেছিল সেটারও আরও অবনতি হয়েছিল। পাশ্চাত্য শিক্ষার পাশাপাশি পাশ্চাত্য সভ্যতারও বিকাশ ঘটে, অর্থাৎ আমাদের জামা কাপড় পরায়, চাল ঢাল, সমস্ত যে লাইফস্টাইল তাতেই চেঞ্জেস এসেছিল। ইংরেজি ভাষা শিক্ষিত ভারতবাসীকে ঐক্যসূত্রে আবদ্ধ করতে শুরু করে। একটা যে ভারতে যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক বিভিন্ন ভাষা করে, ইংলিশ জানার ফলে কী হলো, শুধু যে এই ব্রিটিশদের সাথে কমিউনিকেশন ইজি হলো তা না, অন্যান্য প্রদেশের লোকেদের সাথেও ভারতীয়রা একে অপরের সাথে খুব সহজেই কমিউনিকেট করতে শুরু করলো। সামাজিক ও ধর্মীয় আন্দোলনের ভিত্তি তৈরি হতে শুরু করলো। সাহিত্যে জাতীয়তার প্লাবন দেখা গেল। ব্রিটিশের সঙ্গে সঙ্গে অনেক কী হলো যে বাংলা বিভিন্ন সাহিত্য ইংলিশে ট্রান্সলেট হতে থাকলো, আবার ইংলিশের বিভিন্ন জিনিস দেশীয় বিভিন্ন ভাষায়, সে বাংলার ক্ষেত্রে বাংলা ভাষায়, ভারতের অন্যান্য ক্ষেত্রে সেই দেশীয় ভাষায় করতে শুরু করলো। এছাড়া পাশ্চাত্য শিক্ষায়
যে রাজনীতি, অর্থনীতি, বিদেশের বিভিন্ন আন্দোলন, বিশেষ করে ফরাসি বিপ্লবের যে আন্দোলন, এই সব জিনিসগুলো পড়ে কিন্তু ভারতীয়দের মধ্যেও একটা জাতীয়তাবোধের উন্মেষ ঘটেছিল, যার থেকে কিন্তু পরবর্তী জাতীয়তাবাদী আন্দোলন বা রাজনৈতিক আন্দোলনগুলোর প্রেক্ষাপট তৈরি হয়েছিল। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।